সেটা বহু প্রতীক্ষিত, কিন্তু তার একটা বিশাল ইম্প্যাক্ট আছে। সেজন্য সবাই নিজের নিজের মত জানাচ্ছে। নির্বাচনী প্রচারের মধ্যে ছিলাম আমি হরিয়ারপাড়ায়, আবার সেখানে ফিরে যাবে 11:30 দাঁড়ান। তো আপনারা সবাই ওখানে যাওয়ার থেকে আমি একদিন এখানে চলে আসা ভালো। আমার সঙ্গে তারিখ আছে যে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে এবং সুষ্ঠু নিয়োগের জন্য যারা লড়াই করছে তাদের সঙ্গে আমাদের ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসেবে তার সঙ্গে যুক্ত, নিজে চাকরি প্রার্থীদের, তার সঙ্গে বঞ্চিতদের, তার সঙ্গে সুষ্ঠু নিয়োগের দাবিতে যে লড়াই হচ্ছে সেটাকেও কোঅর্ডিনেট করে আরও কয়েকজনের সঙ্গে আমাদের যে কী হচ্ছে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তার কাছে পাবেন। আমি খুব স্পেসিফিক্সে যাবো না, সবটা এখন বেরিয়ে এসেছে। প্রথমত হচ্ছে এই রায়টা সুদূর প্রসারী। আমার সবচেয়ে দুঃখ যে আমাদের দেশে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা হন্যে ঘুরছে, চাকরি পাচ্ছে না, বেকারি সর্বোচ্চ। তার মধ্যে দাঁড়িয়ে পুলিশে, সেনাবাহিনীতে এবং শিক্ষকতায় কিছু নিয়োগ হয়। অন্য দপ্তর হওয়ার কথা ছিল, কিন্তু এই হাসপাতাল ঘুরছি, দেখছি ডাক্তার নেই। এখনই আমি এলাম আমাদের নওদা এবং হরিয়ারপাড়ার সীমানা এলাকায় একটা পোড়ো বাড়ি মতো হয়ে গেছে, যেটা আগে সচল ছিল। ইসলামপুর হাসপাতালে তাই দেখছি ডাক্তার, চিকিৎসক কর্মী কিছু নিয়োগ হচ্ছে না, যা হচ্ছে সব অ্যাডক হচ্ছে আর গ্রুপ দিয়ে কিছু হচ্ছে। এই সমস্ত নিয়োগে যে দুর্নীতি হচ্ছে এটার বিরুদ্ধে একটা আন্দোলন এ রাজ্যে, বামপন্থীদের নেতৃত্বে জোরদার আন্দোলন, লড়াই। এবং দীর্ঘদিন এই চাকরি প্রার্থীরা, বঞ্চিতরা, যারা যোগ্যরা, সে টেট হোক, সে আপার প্রাইমারি হোক, সে শরীর শিক্ষা হোক, সে 9, 10, 11, 12 হোক, কলেজ হোক, পিএসসিতে হোক, মাদ্রাসায় হোক, যাদের চাকরি হওয়ার কথা ছিল, বামফ্রন্ট আমলে বছর বছর নিয়োগ হতো শিক্ষকতায়, হচ্ছে না। এক, দুই হচ্ছে বিশাল একটা ইন্ডাস্ট্রি, টাকা পয়সার বিনিময়ে নিলাম চাকরি, তার বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম শুরু করে। আমরা রাজনৈতিক দলে ঝান্ডা নিয়ে যাইনি প্রথমে। তারপরে যখন দেখা গেল বারবার মুখ্যমন্ত্রী মিথ্যা স্তোক দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, যখনই ভোট এসছে ওরা যখন ধর্ণা দিয়েছে, স্ট্রাইক করেছে, এমনকি পুলিশের লাঠি খেয়েছে, তখনও মুখ্যমন্ত্রী শুধু স্তোক বাক্য দিয়েছেন বা এমন কমিটি করেছেন সেই কমিটির লোক এখন জেলে, বা যারা আন্দোলন করছিল তাদেরকেও আচ্ছা ঠিক আছে কি চাকরি দিচ্ছি বা একজনকে। দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ এমপিদেরকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি, তোমার ঝোলে এতগুলো চাকরি, তারা চাকরি নিয়োগ করেছে। এমএলএরা বলেছে, প্রাক্তন এমএলএ বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে, ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজনকে দিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া ছেলেকে বঞ্চিত করেছে। আচ্ছা কে চাকরি দেবে? আজকে এই যে 25,000-এর মতো মানুষ যারা শিক্ষকতা করছেন, এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য, শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা পেতেন। তুই চাকরি গেল কেন? কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষা দপ্তরের নির্দেশনায়। হাইকোর্টে যখন যাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের তরফ থেকে, বামপন্থী আইনজীবীরা যখন গিয়েছেন, মমতা ব্যানার্জি হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছেন। আইনজীবীদের যারা নিজের ক্লায়েন্টের মক্কেল নিয়ে লড়ছে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন। আজকের রায়ে প্রথম কথা হয়েছে এইসব মামলা সুযোগে নিয়োগ বন্ধ করা যাবে না, অথচ মুখ্যমন্ত্রী বছর পর বছর এমএসসি এবং এসএসসি নিয়োগ বন্ধ শুরু করেনি। এমএসসি তো তুলে দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশন। তাহলে কেন নিয়োগ বন্ধ আছে তার উত্তর আজকে মামলা পাওয়া গেছে। সরকার চায়নি। কেন চায়নি? কারণ সরকার যা নিয়োগ করেছে দুর্নীতির সঙ্গে যুক্ত করে করেছে, টাকা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে। এই জন্য যদি দুর্নীতি না করতে পারে, যেহেতু আন্দোলন চলছে, বাইরে চোর ধরো, জেল ভরো, যেহেতু যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, যেহেতু আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত করছে। আপনার এখানকার একজন এমএলএ আপনি জানেন, সেই ফোন জলে ডুবে গেছিল না, তারপরে এমপি স্ট্রোক হয়ে গিয়েছিল। তাহলে সরকার থেকে সবসময় বলা হয়েছে তৃণমূল থেকে প্রমাণ লোপাট করা, ফোনটা জলে ডুবে একটা প্রতীকী। আসলে কয়লা পাচার থেকে, গরু পাচার থেকে, চিট ফান্ডের কাণ্ড থেকে শুরু হয়েছে, পুলিশ প্রশাসনকে দিয়ে, ব্যুরোক্র্যাটসদের দিয়ে এবং তৃণমূল নেতাদেরকে দিয়ে তারা সাক্ষ্য সাবুত লোপাট করার চেষ্টা করেছে। আজকে এই যে 25,000 চাকরি গেল, এই জন্যই গেল, হাইকোর্ট বলেছিল বারবার, ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনাদের কারা যতজন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন, তার থেকে এত বেশি লোক চাকরি করছে কী করে?
তার নাম রেকর্ডে চাকরি পেয়ে গেল, তা কে দিলেন? তাহলে আপনারা লিস্ট দিন কারা যোগ্য, এই সমস্ত পরীক্ষা, লিখিত পরীক্ষা, ওএমআর সিট যা যা আছে, ইন্টারভিউ প্যান, তার থেকে কারা কারা পেয়েছে উপযুক্ত তার লিস্ট দিন। স্কুল সার্ভিস কমিশন তালা পড়ে গেছে, স্কুল সার্ভিস কমিশনের লোক জেলে ঢুকে গেছে, স্কুল সার্ভিস কমিশন কোনো কাগজ দিতে পারেনি। তারপর উল্টো দিক দিয়ে বলা হলো তাহলে অযোগ্য প্রার্থী কারা কারা পেয়েছে, যাদের লিখা দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো দেওয়া হয়, কারণ মুখ্যমন্ত্রী জানেন এগুলো দিলে যেমন কাকুর গলার স্বর ধরা পড়লেই ভাইপো ধরা পড়বে, তাহলে এই যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে, সেটা ধরা পড়ে যাবে। তাহলে আমি আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে, শিক্ষা দপ্তরও নয়, কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে, রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে। দুর্ভাগ্য, যাদের চাকরি গেল তাদেরকে বলা হচ্ছে টাকা ফেরত দাও, স্বাভাবিক যদি বেআইনি হয় দাও, কিন্তু এদের অনেকেই আইনি পথে চাকরি পেতেন, আসলে ডকুমেন্টস দেয়নি, নিজের যেতে ফেসে যাবে কার রেকমেন্ডেশনে কে দিয়েছে। কারণ পার্টি চ্যাটার্জি বলেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিস্ট আসতো, ভাইপোর কাছ থেকে লিস্ট আসতো, তাহলে পিসি ভাইপো বাঁচার জন্য এদের চাকরি দেয়। অন্তত এদের মধ্যে যারা যোগ্য আছে এবং ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, যাদের ওএমআর সিটে পরীক্ষার উত্তরপত্র ছিল, প্যানেল হয়েছিল ঠিক মতো, তাই তো চাকরি যেত না, সে লিস্ট তো চাওয়া হয়েছিল, দেয়নি। আর যারা অযোগ্য বা টাকা দিয়ে চাকরি হয়েছে, যাদের যাদের চাকরি হয়েছে তার থেকে 10 গুণ লোক টাকা দিয়েছে, যারা চাকরি পায়নি তাদেরকে, এবং যাদের এখন টাকা ফেরত দিতে বলা হচ্ছে তাদেরকে আমি বলবো, তারা যান তৃণমূলের নেতাদের নামে